সকলকে আমার জয়গুরু ও প্রণাম। আজ আমি রামায়ণের কীর্তিবাসের রামায়ণের সপ্তকাণ্ডের তৃতীয় কাণ্ড অরণ্যকাণ্ডের একটা ঘটনা আমি তুলে ধরব। সীতার জন্ম বৃত্তান্ত। এটা ছিল আমাদের বাংলা অনার্সে। খুব ভালো সুন্দর লেগেছে আমার। এই যে অরণ্যকাণ্ড এত সুন্দর বর্ণনা দিয়েছেন, এত সুন্দর তার সমস্ত চিত্রকূটের বর্ণনা, দণ্ডকারণ্যের বর্ণনা দিয়েছেন। দণ্ডকারণ্য যে জঙ্গলে যে এত সুন্দর বর্ণনা দিয়েছেন, পঞ্চবটী বনের বর্ণনা আছে এখানে। খুব খুব সুন্দর করে কীর্তিবাস এখানে তুলে ধরেছে। সেই সীতার যে জন্ম বৃত্তান্ত, যে জন্মকাণ্ড, সেইটা যখন রামচন্দ্র সীতা লক্ষ্মণকে নিয়ে বনবাসে গেলেন, রওনা হলেন, তখন তারা প্রথম গিয়েছিলেন দণ্ডকারণ্য। ওখানে খুব সুন্দর বর্ণনা দিয়েছে, কিন্তু সেখানে এত রাক্ষসদের উৎপাত ছিল, এত ছিল, বহু মুনির বসবাস, কিন্তু মুনিরা সেখানে টিকতে পারতো না। তারাই বললো যে এত মা সুন্দরী, এত সীতা দেবী তো পরমা সুন্দরী ছিলেন। তাই বলেছিলেন যে প্রভু রাম, তুমি এখানে সীতা দেবীকে নিয়ে থাকতে পারবে না, আমরা সকলে চলে যাচ্ছি। তাই তখন তারাও একটু ভয় পেয়ে গেছিল। তাই সীতা দেবীকে নিয়ে তারা একদম দক্ষিণে পুরো চিত্রকূট পর্বত ছাড়িয়ে একদম সেই দক্ষিণে অত্রিমুনির আশ্রমে গিয়ে উঠেছিল রামচন্দ্র সীতাকে নিয়ে। হ্যাঁ, সেখানে কিভাবে কি হয়েছিল সেই ঘটনাটাই এখানে আমি কিছুটা অন্তত এখানে তুলে ধরবো। চিত্রকূট ত্যাগ করে দক্ষিণ দিকে যাত্রা করে রামচন্দ্র অত্রিমুনির আশ্রমে সমাদরে স্থান পাবার পর, ওখানে স্থান পেল মুনি সীতা দেবীকে তার পত্নী গৌতমীর হাতে সমর্পণ করলেন, আর খুব আদর যত্ন করে তাদের আশ্রম তুলে নিলেন, ঘরে আশ্রয় দিলেন অত্রিমুনি এবং তার পত্নী। মুনিপত্নীকে দেখে সীতার মনে একটা করুণা হলো। এত সুন্দর অপরূপা মুনিপত্নী গৌতমের কথা বলেছেন এখানে। হ্যাঁ, গৌতমীর কথা বলেছেন, তার জন্য শ্রদ্ধা উপস্থিত হলো, মায়ের মতন একদম। তাই তিনিও সীতাকে প্রাণ ঢালা আশীর্বাদ করে মুনিপত্নী তাকে মুখোমুখি বসিয়ে সস্নেহে মধুর কথা বলতে শুরু করলেন, তার সমস্ত কথা জানতে চাইলেন। তিনি যে তপবাসিনী হয়েছে, তার তপবাসিনী রূপ দেখে খুব করুণা হলো মুনিপত্নীর। তাই সীতা দেবীর ভাগ্য প্রসন্ন, পিতৃকুল প্রতিকুল উভয় রাজকুল, দুই বংশকে সীতা উজ্জ্বল করেছেন। রামচন্দ্র বহু তপস্যা করে এইরকম স্ত্রী লাভ করেছেন। রাজ সম্পদের মোহ ত্যাগ করে সীতা স্বামী সঙ্গিনী হয়েছেন, বনবাসিনী হয়েছেন। সীতার গুণগান মুনিপত্নী পঞ্চমুখে করলে সীতা বিনিময়ে তাকে কি বলল? ধন জন সম্পদ না চাহি ভগবতী, আশীর্বাদ করো যেন রামে থাকে আমার মতি। স্বামীর প্রতি যেন আমার মতি থাকে, আমার ভক্তির শ্রদ্ধা থাকে। আমি ধন সম্পদ রাজ ঐশ্বর্য চাই না। স্বামী আমার যেখানে, আমি যেন সেখানেই থাকতে পারি। স্বামী ভক্তির পরম নিষ্ঠার কথা শ্রবণ করে মুনিপত্নী আনন্দে আত্মহারা হয়ে গেল। তিনি সযত্নে তাকে নানা অলঙ্কারে সাজিয়ে আদরে ও আলিঙ্গন করে সীতাকে তার পূর্ব জীবনের ঘটনা শুনতে চাইলেন। হ্যাঁ, বলতে বললেন। সীতা তার জন্ম বৃত্তান্ত সেই মুনিপত্নীকে তুলে ধরলেন। সেই জন্ম বৃত্তান্তের কথা আমি এখন বর্ণনা করব। স্বর্গের অপ্সরা মেনকা আকাশপথে যাবার সময় তার বস্ত্র উড়ে যায়। তার দৈহিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে জনক রাজার কামাগ্নি জ্বলে ওঠে এবং তার বীর্যের স্খলন হয়। সেই বীর্য মাটিতে পড়ে তার থেকে সীতার জন্ম হয়। তার তার বীর্য ওই বসুন্ধরার বুকে পড়লে সেখান থেকে সীতা দেবী জন্ম হয়েছিল মা বসুন্ধরার গর্ভে। জমি চাষের সময় লাঙলের ফলায় সীতার দেহ সূর্যের আলোতে আসে। সেই জনক রাজাই যখন জমি চাষ করতে গেছে, সেই ফলায় উপরে সীতা দেবী উঠে আসে। নিজের কন্যা অনুমান করে জনক রাজা তাকে কোলে স্থান দেন। এমন সময় আকাশে দৈববাণী হয়,
এই দৈববাণীতে সীতার জন্মকাহিনী পিতা জানতে পারেন। তাকে দৈববাণীতে সব বলে দেয়, যেটা ওরই কন্যা। হ্যাঁ, রাজমাতার লাঙলের মুখে জন্ম বলে সীতার নাম রাখা হলো সীতা। সীতা আনন্দে আত্মহারা রাজা দিন দুঃখীদের অকাতরে দান ধ্যান করেন। রাজমাতা স্নেহে সীতা বড় হন। যে শিবিরে ধনুক গুণ পড়াতে পারবে তার সাথে কন্যার বিবাহ দেবেন বলে তিনি মনে মনে স্থির করলেন। তার মানে সেই বসুন্ধরার গর্ভে সীতার কিন্তু জন্ম হয়েছে, তাই সীতার নাম রাখা হয়েছিল সীতা দেবী। জনক রাজার রাজ্যে, জনক রাজার ঘরে। তা সেই জনক রাজা তাকে নিজের কন্যার থেকে নিজেরই তো কন্যা, সেইভাবে তাকে বড় হয়ে রাজকন্যার মতো তাকে লালন পালন স্নেহে লালন পালন করে বড় করে তুললেন। আর যখন সীতা বড় হলো, তিনি ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করলেন? যে হরধনু ভাঙতে পারবে তাকেই সীতাকে সমর্পণ করবে। রাজার বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ে। তো 13 লক্ষ রাজকুমার এসে উপস্থিতি, কিন্তু সবাই উপস্থিত ধনুক দেখে ভয় পায় এবং মনের দুঃখে স্থান ত্যাগ করে, কেউই ভাঙতে পারল না। হ্যাঁ, জনক রাজা দুশ্চিন্তায় পড়েন। এমন সময় রাম লক্ষ্মণের উপস্থিতি। রামচন্দ্র বাম হাতে ধনুক তুলে তাতে গুণ পড়াতে গেলে শিব ধনুক ভেঙে গেল অনায়াসে। এমন সময় রাম লক্ষ্মণের উপর ত্রিভুবন যেন স্তব্ধ হয়ে গেল সে সময়। এরপরেই মহা ধুমধাম মধ্য দিয়ে রাম, সীতা ও কুশধ্বজের 2 মেয়ের সঙ্গে লক্ষ্মণ ও ভরতের বিবাহ সম্পন্ন হয়। এইভাবে সীতা দেবী তার পূর্বজন্মের কথা অত্রিমুনি পত্নী গৌতমীর কাছে বললেন। সীতার কথায় পরিতৃপ্ত হয়ে মুনিপত্নী সীতার স্মৃতিতে সিঁদুর দেন আর তার সর্বাঙ্গে মূল্যবান অলঙ্কার পরিয়ে নববেশে নবরূপে সাজিয়ে দেন। এখানে দেখা গেছে যে সীতা মুনিপত্নী একটা মা মেয়ের সম্পর্ক গড়ে উঠেছে, আর সেভাবেই তাকে সে তার আশ্রমে রেখেছিল। তারপরে রাম লক্ষ্মণ কী করলো? রাম লক্ষ্মণ সুন্দর একটা জায়গা বেছে নিল। কোথায়? পঞ্চবটী বন। লক্ষ্মণ ঘুরতে ঘুরতে রাম লক্ষ্মণ পঞ্চবটী বন, তো সেখানে খুব ভালো লাগলো। গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বন, সেখানে লক্ষ্মণ সুন্দর কুঠির নির্মাণ করে দিলেন মা সীতা দেবীকে, আর সেখানেই তারা অতিবাহিত দিন যাপন করতে লাগলো। সেই পঞ্চবটী বনের বর্ণনা এত সুন্দর করে দিয়েছেন যে একদম গোদাবরী নদীর তীরে, সেখানে জল ঝিলমিল করছে, চারিদিকে গাছপালা, ফুল, অশোক, কাদম্বিক, কত রকম পলাশ, শিমুল, হ্যাঁ, বিভিন্ন রকম গাছ, মানে নদীর চারিদিকে। আর নদীর জল যেন একদম ঝিলমিলি সূর্যের রশ্মি পড়ে একদম যেন সেখান থেকে আলোক রশ্মি ঠিকরে বেরোচ্ছে। এত সুন্দর সেই পঞ্চবটির বর্ণনা দিয়েছেন। সেখানে সীতা দেবী, লক্ষ্মণ আর রামচন্দ্র সেখানে বসবাস করতে শুরু করলো। তারপরে বাদবাকি এইখানে বসেই বাদবাকি সমস্ত ঘটনা এখানে বসেই হয়েছে। এখানেই সীতাহরণ, এখানেই হরদূষণের সঙ্গে যুদ্ধ, এখানে সুপর্ণখা সঙ্গে তাদের দেখা। সুপর্ণখা রাক্ষস, যে রাবণের বোন সুপর্ণখা, তখন তার যে নাক কান কেটে দিয়েছিল, এটা নিয়েও সুন্দর ঘটনা আছে। হ্যাঁ, তাই আমার এই সীতার জন্ম বৃত্তান্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আপনারা। আমরা পরবর্তী আমি আবারও এরকম ধরনেরই আমি তুলে ধরবো। সকলকে নমস্কার, সবাই ভালো থাকবেন।